স্নেহের 2026 সালের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমায় থাকবে। তোমাদের ফুল মার্কস থাকবে 50, সময় তোমায় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। তোমাদের কবিতা থেকে থাকবে চিঠি, হাট, পিঁপড়ে, বাঘ। আর গদ্য থেকে থাকবে মৌসুমের দিনে, মাটির ঘরে, দেওয়াল চিত্র, ফাঁকি, চিত্রগীত আর আশীর্বাদ। ব্যাকরণ থেকে থাকবে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ। নিমিত্ত অংশ থেকে পদান্তর, অনুচ্ছেদ রচনা। সহায়ক পাঠ হজবর্ণ থেকে থাকবে 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তোমরা এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। পাখি ছাড়া কবি কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন? বোনের, খোকা ভাইয়ের, দিদিমার, দাদার কাছ থেকে। খোকা ভাইয়ের। ঢেউয়ে ঢেউয়ে কত কি লিখে গেছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত, বর্ষা। ধানের সবচেয়ে প্রিয় বন্ধু ঝড়, রৌদ্র, কৃষক, বৃষ্টি, বৃষ্টি। ফাঁকি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন যতীন্দ্রনাথ জোয়ারদার, যতীন্দ্রমোহন জোয়ারদার, যতীন্দ্রমোহন রায়, যতীন্দ্র নন্দী। উত্তর হবে যতীন্দ্রমোহন জোয়ারদার। ব্যাঘ্র ছানাটিকে চিমটি কেটেছিল মাছে, পিঁপড়েতে, সাপে, কাকড়ায়। হাট কবিতাটি কার লেখা? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজকিশোর পট্টনায়ক, নবনীতা দেবসেন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দেওয়াল চিত্র অঙ্কনের ক্ষেত্রে কারা অগ্রসর? মুন্ডা, শবর, সাঁওতাল, কোল। সাঁওতাল। ব্যস্ত মধুর চলা কার? বাঘছানার, হরিণের, উইপোকার, পিঁপড়ের। বিভক্তি কয় প্রকার? 3, 2, 4, কোনোটিই নয়, 2। অনুসর্গের অপর নাম বিভক্তি, কর্মপ্রবচনীয়, উপসর্গ। উত্তর হবে কর্মপ্রবচনীয়। উপসর্গ শব্দের আগে অবিচ্ছিন্নভাবে বসে, শব্দের পরে বসে, শব্দের আগে আলাদাভাবে বসে। শব্দের আগে অবিচ্ছিন্নভাবে বসে। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে। কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে। কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার মহানদীর তীরে। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনেখালিতে। শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? সূর্য। বাংলার দেওয়াল চিত্রের পীঠস্থান কাকে বলা হয়? পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাকে বলা হয়। চিত্রিত বা রঙিন গ্রীবা যার, তাকে কি বলা হয়? চিত্রগ্রীব। ছোট্ট পিঁপড়ে গায়ে কি মাখে? ধুলোর রেণু মাখে। এক ভুতুড়ে কাণ্ড গল্পে কোন রাতের কথা বলা হয়েছে? এক ভুতুড়ে কাণ্ড গল্পে ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশা, পাতলা পর্দা পড়েছে এমন এক শীতের রাতের কথা বলা হয়েছে। ছোট্ট বাঘ ও তার বাবা মা খাবারের অভাবে কোথায় চলে গিয়ে? ছোট্ট বাঘ ও তার বাবা মা খাবারের অভাবে সজনেখোলায় চলে গিয়েছিল। 3 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। প্রথম, হযবরল গ্রন্থটি কার লেখা? সুকুমার রায়। বুড়ো বয়স, ওঠানামা করতে করতে কত হয়েছে? 13। বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? গুলিসুতো। দাড়িওয়ালা ছাগলটির নাম কি? শ্রী ব্যাকরণ সিং। দ্বারকাকের গলার স্বর কেমন ছিল? দ্বারকাকের গলার স্বর ছিল ভাঙা ভাঙা ও মোটা। 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 3 করে 3 × 7 = 21। প্রথম, এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? উত্তর লিখবে। উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে কবি ও সুলেখক সুভাষ মুখোপাধ্যায় প্রণীত মরশুমের দিনে গদ্য থেকে। বাংলায় বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কৃষির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই জীবনের আবর্তন কৃষিকেন্দ্রিক। বছরের বিভিন্ন ঋতুতে কৃষক রোদ, জল, শীত উপেক্ষা করে ফসল ফলায়। তাদের জীবনের আনন্দ বেদনা, সুখ দুঃখ সবই কৃষি নির্ভর। আবার পালা পার্বণ, উৎসব অনুষ্ঠানও কৃষি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নবান্ন, পৌষ পার্বণ, ভাদু, টুসু, বসুধারা,
মাঘমণ্ডল, লক্ষ্মী পুজো সব কিছুই চাষবাসের ওপর নির্ভর করে হয়। শুধুমাত্র উৎসব আইপের অনুষ্ঠান সংস্কৃতিতে নয়, চাষবাস আমাদের খাদ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। নবান্ন উৎসবের মিষ্টি পায়েস, পৌষ পার্বণের পিঠেপুলি, পুজোর বিভিন্ন ফল সব কিছুতেই কৃষির ওপর নির্ভর করতে হয়। তাই বলা যায় বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। নেক্সট, হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় হাটের স্থান ছড়িয়ে দূরে গ্রামের একটি সুন্দর ছবি এঁকেছেন। দূরে দূরে আলাদা থাকা 10-12খানি গ্রামের মাঝে একটি হাট রয়েছে। সেই হাটে সকালবেলা কেউ ঝাঁটও দেয় না এবং সন্ধ্যাবেলা প্রদীপও জ্বালে না। গ্রামগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই সব গ্রামের লোকজনের সঙ্গে হাটের সম্পর্ক খুবই নিবিড়। হাটের পাশে বয়ে চলেছে একটি নদী। মানুষজন খেয়া পারাপার করে, ওপার থেকে এপারে আসে অনেক পশরা। এভাবে চলে গ্রামগুলির মানুষজনের আদান প্রদান। হাট এই গ্রামগুলির একমাত্র প্রাণকেন্দ্র। প্রতি হাটবার সকাল থেকেই হাট বসে, তাই এই সব গ্রাম থেকে বহু ক্রেতা বিক্রেতা এখানে আসে। সারাদিন বেচা কেনার শেষে সন্ধ্যাবেলা যে যার বাড়ি ফিরে যায়। পূবের মাঠ থেকে সব আলো বকের পাখায় ভর করে লুকিয়ে পড়ে, আর অন্যদিক থেকে সাথীয়ারা ক্লান্ত একা কাকের পাখায় ভর দিয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলা সেই গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে ওঠে। নেক্সট, কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে লেখো? কালী পূজা বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাঁওতাল, ভূমিজ, খেরিয়া, হো, শবর, ওরাও, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ তাদের ঘর সুন্দরভাবে সাজিয়ে তোলে। প্রথমেই পুরো বাড়ি মেরামতি ও লেপাপোছা করে পরিষ্কার করে তোলে। তারপর ঘরের উঠোন, গোয়াল, ধানের গোলা, মূল দরজা প্রভৃতি জায়গা আলপনা দিয়ে সাজানো হয়। নেক্সট, পিঁপড়ের ভাষাহীন চলার মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? রবীন্দ্র স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ক্ষুদ্র পিঁপড়েদের জীবনযাত্রাকে দেখেছেন অত্যন্ত কাছ থেকে। এই পিঁপড়েরা সুশৃঙ্খল ও দলবদ্ধভাবে সারি বেঁধে চলে। এদের চলাচলের মধ্যে কবি দেখেছেন অদ্ভুত এক ছন্দময় প্রকাশ। এরা নিঃশব্দে সুরের অদ্ভুত এক ইঙ্গিতে পরস্পর পথ চলা সম্পর্কে বলাবলি করে। তাই কবির চোখে এদের আসা যাওয়া হয়ে উঠেছে ব্যস্ত মধুর চলা। নেক্সট, আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? শুকনো মরুভূমির মতো মাটিতে গোপালের বাবা আম গাছ লাগিয়েছিলেন। রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্প পড়ে মনে হয় সেই এলাকায় আম গাছ খুব একটা বেশি ছিল না বললেই চলে। স্বাভাবিকভাবেই এই আম গাছটা সকলের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছিল। এটি বাড়িটিকে দিয়েছিল এক অন্য মাত্রা। তাই কেউ বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে গোপালের বাবা বলতেন, কার্জরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের গায়ে একখানা আম গাছালো বাড়ি আছে সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রায় সকলেই তাদের আম গাছে শরণাপন্ন হতো। ফলত সকলের মধ্যে এই কথা প্রচার হয়ে গিয়েছিল গোপালদের বাড়িতে আম গাছ আছে। এভাবে আম গাছটি তাদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল। নেক্সট, তাই আজ বেঁচে গেলাম। বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? দক্ষিণরঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় এই মন্তব্যটি করেছে পিঁপড়ে। প্রবল বৃষ্টিতে পিঁপড়ে তার ঘর হারিয়ে আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রচণ্ডতায় জল বাড়তে থাকে। নিজস্ব অস্তিত্ব বজায় রাখার জন্য সে ঘাসের পাতা কামড়ে ধরে কোনো মতে টিকে থাকে। জলের তোড়ের সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা তার নেই। ঘাসের শরীর কামড়ে ধরতে পেরেছিল বলেই এবারের মতো সে বেঁচে গেছে। নেক্সট, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। লেখক কেন এই কথা বলেছে? আলোচ্য উদ্ধৃতির লেখক শিবরাম চক্রবর্তী। এই কথা বলার কারণ, হাস্যরস সৃষ্টির উদ্দেশ্যে এক ভুতুড়ে কাণ্ড গল্পে সাহিত্যিক শিবরাম চক্রবর্তী আলোচ্য উক্তিটি করেছে। লেখক এক ধার করা সাইকেলে করে হুড জলপ্রপাতের দিকে যাচ্ছিলেন। মাইল সাতেক যাওয়ার পর তার সাইকেলের টায়ার ফেঁসে যায়। তখন জনহীন পথে সবেমাত্র সন্ধ্যা নামছে। সাইকেল ঘাড়ে করে ফিরতে হবে কিনা যখন ভাবছেন, তখন লেখকের মনে পড়ে এই জঙ্গলি পথে বাঘের উপদ্রব রয়েছে। নিজেই সেই অসহায় অবস্থা প্রকাশ করতেই লেখক বহু প্রচলিত এই প্রবাদটি ব্যবহার করেছেন। নেক্সট,
বাঘের ছানা জানতো না তো মোটেই। কোন কবিতার অংশ বাঘের ছানা কি জানতো না? প্রশ্নের দুটো অংশটি কবি নবনীতা দেবসেনের বাঘ কবিতা থেকে নেওয়া হয়েছে। বাঘছানা যা জানতো না। খিদে মেটাতে বাঘের ছানা নদীর পাড়ে গিয়েছিল লালঠেহ কাঁকড়া খুঁজতে, কিন্তু তার এই কথা জানা ছিল না যে কাঁকড়া কেমন করে তার ডানা দিয়ে আক্রমণকারীর দেহ চিমটে ধরে। সেই কারণে সে কাঁকড়া ধরতে গিয়ে বিপদে পড়েছিল। 5 দাগে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। সমুচ্চারিত শব্দযুগলের অর্থ লেখে এবং সার্থক বাক্য রচনা করো। দয়দীর্ঘী পদ দ্বীপ আর দয়বৈদীর্ঘী পদ দ্বীপ। দয়বৈদীর্ঘী পদ দ্বীপ মানে জল বেষ্টিত ভূখণ্ড। দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। দয়দীর্ঘী পদ দ্বীপ মানে হচ্ছে বাতি। দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। সমুচ্চারিত শব্দগুলোর অর্থ লেখো। আশা আর আদ অধ্যসার আশা আর আদ আলস্যের আশা। আদ এসে আসা মানে আগমন, শুধু যাওয়া, আর আশা শুধু স্রোতে ভাষা। আশা আকাঙ্ক্ষা, বড় আশা করে বসে আছি। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। নেক্সট, লিখিত যে কোনো একটি বিষয়ের উপর উত্তর দাও। প্রশ্নের মান 8। অনুচ্ছেদ রচনা করো। বাংলার উৎসব। বাংলা উৎসবের দেশ। বাঙালি উৎসবপ্রিয় জাতি। বাংলায় 12 মাসে 13 পার্বণ। মাসগত দিক দিয়ে কম হলেও পার্বণগত দিক দিয়ে অনেক। সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে। এই উৎসবগুলো ঋতু পরিবর্তনের মতোই আবর্তিত হয়। সেই হালখাতা দিয়ে বছরের যে উৎসবের সূচনা, চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ। এই উৎসবের মধ্যে বাঙালি খুঁজে পায় তার প্রাণের আনন্দ, জীবনের খোরাক। উৎসবগুলি মূলত কতগুলি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। ধর্মীয়, জাতীয়, সামাজিক, ঋতু উৎসব ইত্যাদি। ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, শবে বরাত, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জন্মদিন ইত্যাদি। সামাজিক উৎসবের মধ্যে পড়ে বারব্রত, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির মহা সুযোগ। ঋতু উৎসবের মধ্যে থাকে বৃক্ষরোপণ, নবান্ন, পৌষ পার্বণ। জাতীয় উৎসবের মধ্যে আছে হোলি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নেতাজি জয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি। এছাড়াও আছে প্রান্তিক জীবনের ভাদু, টুসু, ইতু প্রভৃতি উৎসব। আধুনিককালে শিক্ষিত মানুষ এত সব উৎসব ছাড়াও নিজের মনের চাহিদা পূরণের জন্য বইমেলা, কৃষিমেলা, শিল্পমেলা প্রভৃতি মেলার আয়োজন করে চলেছে। সুস্থভাবে বাঁচতে গেলে মনের আনন্দ থাকা দরকার। উৎসব সেই আনন্দের রসদের যোগান দেয়, আর উৎসব সকলকে নিয়ে একসঙ্গে চলতে শেখায়। উৎসব মানে সকলের তরে সকলে আমরা, আর এত উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না। রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে একটি চিঠি লেখো। মাননীয় অঞ্চল প্রধান সমীবেশু, পূর্ব দিনহাটা, ব্লক 2, কোচবিহার। মহাশয়, আমরা দিনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। আমাদের গ্রামে কয়েকটি রাস্তা সংস্কার হলে আমাদের বিদ্যালয়ের আসার প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। আগে রাস্তাটি যথেষ্ট প্রশস্ত ছিল, বর্তমানে পণ্যবাহী বিশালাকায় গাড়ির চলাচল বৃদ্ধি পাওয়ায় রাস্তাটি স্থানে স্থানে ভেঙে গেছে। কয়েকটি বড় গর্ত মারণ ফাঁদের মতো হয়ে উঠেছে। প্রায়ই বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছোটোখাটো দুর্ঘটনার কবলে পড়ছে। রাস্তাটি বেহাল অবস্থার কারণে আমাদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে ভয়ানক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আপনি অনুগ্রহ করে রাস্তাটির সংস্কার সাধনের ব্যবস্থা করলে বিশেষ উপকৃত হব। বিনীত তোমরা লিখবে তোমাদের স্কুলের নাম দিয়ে দিনহাটা উচ্চ বিদ্যালয়, বা তোমাদের স্কুলের নামটা লিখে দেবে। এই সাইডে লিখবে ছাত্রবৃন্দ, দিনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ লিখবে, আর এদিকে তোমাদের যে ঠিকানাটা স্কুলে সেই ঠিকানাটা বসিয়ে ডেট বসাবে। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও।